নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আজ আমাদের অনুষ্ঠানে এমন একজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন যার আলাদা করে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন, কৃতজ্ঞতা জানবেন। আমাদের সাথে আরো আছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমিও সালাম জানাচ্ছি সবাইকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি সরাসরি প্রশ্নে চলে আসি। গণ অভ্যুত্থানের মুখে আপনার দেশ ছেড়ে পলায়ন, আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের, মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে। কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা -1 হয়ে গেছে। মূল্যায়ন আমরা একটু শুনতে চাই। যে চক্রান্তটা শুরু হয়েছিল সে 2022 সাল থেকেই। কিছুতে আমাকে ক্ষমতায় থাকতে দেবে না। আর বাংলাদেশ যখন উন্নত হয়ে গেছে, যারা এই সুদখোর ইউনূসের তো বহুদিনের লালায়িত স্বপ্ন, আর তার মদতদাতা আজকে এটা প্রমাণিত। সেই ইউএসএইডের টাকা আর আমেরিকার মদত, পাকিস্তানি আইএসআই মদত, জঙ্গি, সন্ত্রাসী, খুনি এরা, এবং গ্রেনেড হামলাকারী, বিডিআরে আমাদের সেনা সদস্যদের হত্যাকারী, এরাই হচ্ছে তার শক্তির আধার। তাদেরকে নিয়েই তার পথ চলা, যা আজকে প্রমাণিত সত্য। এবং আমি আরেকটি খবর আপনাদের দিতে চাই। দুর্নীতি দমন কমিশনে ইউনূসের বিরুদ্ধে একটা মামলা হয়েছে। আর শ্রমিকদের অর্থ আত্মসাতের জন্য শ্রমিকদের করা মামলায় শ্রমিক আদালতে ইউনূস কিন্তু সাজাপ্রাপ্ত আসামি। সে কিন্তু একটা কনভিক্টেড আসামি, এবং সে চক্রান্ত করে, সন্ত্রাস করে, জঙ্গিবাদকে সহায় করে এবং অপপ্রচার চালিয়ে সে ক্ষমতাটা দখল করেছে। ক্ষমতা দখল করার সাথে সাথে কী করেছে সে? তার আগে থেকেও প্রচেষ্টা ছিল। ইউনূস সেন্টার নামে একটা জায়গা, আপনারা জানেন, গ্রামীণ ব্যাংকের একটা সম্পত্তি 11,000 স্কোয়ার ফিট বিনা পয়সায় নিয়ে সেখানে তার ইউনূস সেন্টার। এবং এটা হচ্ছে একেবারে যত রকমের চক্রান্তের জায়গা। ইউনূস ক্ষমতায় যেয়ে কিন্তু নিজে ওই জায়গায় তার যে লোকরা বসা, তাদেরকে দিয়ে সারা বাংলাদেশে সার্ভে করার নামে লোক নিয়োগ দিয়েছে। ঢাকা জেলার জন্য 40 জন, আর তাছাড়া সারা বাংলাদেশের জন্য তার প্রায় 80 থেকে 100 জনের টিম। বিভিন্ন জেলায় জেলায় তাদের দায়িত্ব, যেখানে সিটি কর্পোরেশন বা পৌরসভা আছে সেই জায়গার জন্য বেশি করে লোক নিয়োগ, এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত সে লোক নিয়োগ দিয়েছে। যাদেরকে সে টাকা দেয় তাদের হাতে মোবাইল ফোন, স্মার্টফোন, তাদের হাতে কম্পিউটার, এবং সমগ্র বাংলাদেশের সমস্ত তথ্য দিয়ে তারা পাঠায়। এই তথ্যের যে তথ্যগুলি সে সংগ্রহ করে যাচ্ছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতারা কে বেশি জনপ্রিয়, অতীতে কে জনপ্রিয় ছিল, বা এমপি ছিল, বা চেয়ারম্যান ছিল, বা কি ছিল, বা ভবিষ্যতে কে হবে, আর বর্তমানেও কে আছে। এই সমস্ত তথ্যগুলি সংগ্রহ করা, বিত্তশালী সম্প্রদায় কাকে সমর্থন দেয়, আওয়ামী লীগকে দেয় না কাকে দেয়, তাদের তথ্য সংগ্রহ করা, এবং আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত কার কোথায় কি অবস্থা, ভোটের কি অবস্থা, এই সমস্ত তথ্য সংগ্রহ করার জন্য তার কিন্তু এজেন্ট নিয়োগ করা আছে। এছাড়া সে যে বিশাল গুন্ডা বাহিনী পালে, 1000 মোটরসাইকেল তাদেরকে দেওয়া হয়েছে, এবং তাদের হাতে স্মার্টফোন, এবং কয়েকটা মাদ্রাসা, কিছু ইউনিভার্সিটি, 35টা কলেজ ইউনিভার্সিটির কিছু ছেলে মেয়েকে সে টাকা দিয়ে
পেলে পুষে রাখে এবং তাদেরকে দিয়ে যত অঘটনগুলি ঘটায়। এবং এটা যে তার একটা সেই মানে সূক্ষ্ম পরিকল্পনার ফসল, সেটা সে নিজেই বলে ফেলেছে বিল ক্লিন্টনের অনুষ্ঠানে। খুব খুশি মনে হাত বা নাচিয়ে বলল যে এটা এখানে ছাত্র না, জনত না, এটা হচ্ছে তার ম্যাট্রিকুলাস ডিজাইন করা মাস্টার মাইন্ড দ্বারা এই এমন ঘটনা ঘটিয়েছে যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়ে সে অবৈধভাবে জোর করে ক্ষমতাটা দখল করে নিয়েছে, মানে ডাকাতি করে ক্ষমতা নেওয়া। এবং ক্ষমতা নেওয়ার পরে আওয়ামী লীগের উপরে যত রকমের অত্যাচার, আর এই অত্যাচারে আরো উৎসাহিত হয়ে বিএনপি আর জামাত তো আছেই। কারণ জামাতের কথা হচ্ছে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি, যেখানে জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের মন্ত্রী করেছিল, আর যারা সাজাপ্রাপ্ত আসামি তাদেরও ছেড়ে দিয়েছিল। গোলাম আজম পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানি ছিল, তাকে আবার ফিরতে নিয়েছিল। তাদের আমরা বিচার করেছি, কাজে সে প্রতিশোধ দেবে। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদেরকে জিয়াউর রহমান ইন্ডেমনিটি দিয়েছিল, দায় মুক্তি, তাদেরও বিচার করেছি। আজকে আপনারা দেখেন 7ই জুলাই 2024 সালে যে আন্দোলন, পুলিশ তো কিছু বলেনি আন্দোলনকারীদেরকে, আমরা তো কিছুই বলিনি, বরং তাদের সাথে আলোচনা করা, তাদের পাশে থাকা। মেয়েরা যখন পথে নেমেছে তাদের নিরাপত্তা, ওই মেয়েরা যখন স্লোগান দেয় শেখ হাসিনা পদত্যাগ চায়, আর আমি তখন তাদের নিরাপত্তা দেই যে তাদের জন্য কোনো রকম অসুবিধা না হয়। আজকে তাদের অবস্থাটা কি? এখন মেয়েরা ঘর থেকে বেরোতে পারে না। তারা এমনই আন্দোলন করলো, এমনই স্বাধীন করে ফেললো দেশ, যে এখন নিজেরাই ঘরবন্দি। এখন যাবে কোথায়, তারা কি করবে? আর সেই যেটা কোনো কোটা ইস্যুই ছিল না, সে কোটা আন্দোলনই বা তাদের কোথায় গেল? আর এখন সপ্তদলীয়করণ, এবারে ঈদে শ্রমিকদের কান্নায় ভরা, 1100 ইন্ডাস্ট্রি বন্ধ, শ্রমিকদের কাজ পায় না। তার উপর আমার আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বা বসত বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, তাদের গরুর খামার, মৎস্য খামার, মুরগির খামার, ফলের বাগান সবই ধ্বংস। দোকানপাট যা যা ছিল একেবারে সব ভেঙে চুরে লুটপাট করে জ্বালিয়ে পুড়িয়ে নিঃস্ব করে দিচ্ছে। কেন? আওয়ামী লীগ যেন আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে, এটাই তাদের চেষ্টা। আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে 2টা চুবড়ি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। পদ্মা সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইউনূস। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি সরাসরি প্রশ্নে চলে আসি যে প্রফেসর ইউনূস, আপনি সাধারণত সাক্ষাৎকার দিতে চান না, অনেকে বলে থাকেন দেশি গণমাধ্যমে কথা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এর কারণ হিসেবে কেউ কেউ বলেন আপনি প্রশ্নের মুখোমুখি হতে হয়তো পছন্দ করেন না, আবার কেউ কেউ বলেন কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন, বললে না জানি কি হতো। আপনার মন্তব্য একটু শুনতে চাই প্রফেসর ইউনূস। তুমি তো সবটা বলে ফেলেছো সমস্যাগুলো কি। কাজে এই হলো অবস্থাটা হলো, আমি বলছি দেশের কাউকে কিছু বলি এমন কথা তো নয়। বাইরে বিদেশেও যে সবাইকে যে সাদরে নিয়ে আসি তাও না, তাদেরকে অনেক শর্ত দিই। আমার এই কথাগুলো লেখার ছাপানোর আগে আমাকে বলতে হবে, যাতে আবার এমন কোনো কথা শব্দ এমন থেকে না যে আমি আর বিপদের সম্মুখীন হব। আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি, কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি। কাজেই কথা না বলা, এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি। যত কম বলা যায় ততই হয়তো ঝামেলার থেকে বাঁচবো।
সম্পূরক প্রশ্ন করতেই হয়, নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনূস? পারলাম না তো, তো তো খালি খালি বাড়ছে বাড়ছে, এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছি। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে, যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। দূরত্ব বলে খুব হালকা হয়ে যায় কথাটা, কারণ উনি পাবলিকলি যেভাবে করেন সেটা হলো বিরাট রকমের একটা আক্রমণ। এটা আমাকে আমার নাম ধরে তো উনি ডাকেন না, উনি বলেন রক্তচোষা, শুরু করেছে ঘুষখোর সুদখোর, এটা নিয়ে আমাকে বলতেন। এখন বলছে আমি মানুষের রক্ত চুষি। আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন, দুবার চুবাতে হবে, যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায়। কাজে উনি আমার উপরে সাংঘাতিক রকমের কি বলবো ক্ষোভ আমার উপরে। কেন ক্ষোভ তার আমার জানা নেই। আমি এমন কোনো কিছু করি নাই যিনি আমার উপরে ক্ষুব্ধ হতে পারেন, কোনো বিহেভিয়ার বা কোনো আচরণ এরকম কিছু করি নাই। কাজে এটার থেকে মুক্তি পাওয়ার আমি তো কোনো রাস্তা দেখছি না। একজন একতরফাভাবে একটা ভীষণ ক্ষোভের মধ্যে থাকবেন, কোন দিক থেকে এটা ক্ষয়ে গেল, হারিয়ে গেল আমার দিক থেকে আমি জানি না। আমি কি অপরাধ করেছি, কিছু একটা নিশ্চয়ই করেছি যে কারণে উনি আমার উপর এত ক্ষুব্ধ। আমি সমস্যার পরিমাণ বাড়ছে, কমছে না। সমস্যার পরিমাণ বাড়ছে, কমছে না। আমি একটু পিছনে আদালতে আপনার বিরুদ্ধে রায় ঘোষণার পরে আপনি একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন। সেই প্রতিক্রিয়া আপনি বলেছিলেন যে বাংলাদেশের একটি কথায় আপনি এরকম বলেছেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানায়। অনেকে এইটাকে দেখছেন হচ্ছে এরকম করে যে আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন। প্রশ্ন কেউ কেউ করছেন, প্রশ্ন উঠছে, আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে এই সরকারেরই পরিবর্তন চাইছেন? আমরা সেটাই বলতেছি, কাজে আমরা কেউ গণতন্ত্রের বিপক্ষে না, সবাইকে স্মরণ করিয়ে দেওয়া যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, আমরা ন্যায় নীতির পক্ষে, রুল অফ লর পক্ষে। এইগুলো না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকবো না। তো কাজে যখনই মনে হচ্ছে যে এগুলো এখন ফরেন ওয়ার্ডস হয়ে গেছে, তা তো মনে হবে যে আমাদের সমাজ হিসেবে আমাদের দায়িত্ববোধ অনেক বেড়ে গেল। এগুলোকে প্রতিষ্ঠিত করা, সোচ্চার করা, মুখ ফুটে বলা, এটা সবাইকে বলতে হবে, মুখ ফুটে বলতে হবে। আমার বিরুদ্ধে অভিযোগ হলে আমি বলছি না বলে, আপনি বলছেন না কেন? একবার বলে এখন তোমার প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম। অনেকে বলছেন না, আপনি তো শতবার শতমুখে গণতন্ত্রের কথাই বলবেন, আমাদের সবারই বলা উচিত। কিন্তু প্রশ্নটা এমন ভাবে তোলা হচ্ছে যে আপনি আসলে আপনার রায় ঘোষণার পর আপনি বলছেন গণতন্ত্রের কথা, মানবাধিকারের কথা। অনেকে বলছেন যে এই কথা কি আসলে যেহেতু ব্যাপারটা আপনার উপরে আসলো তখনই আপনি আসলে বললেন কিনা, নাকি আপনি আসলে বলতে চানও না, আপনি আগে যেরকম বলছেন? হতে পারে, মুখ যখন বন্ধ থাকে কোনো কথাই বলা হয় না। এখন যখন মুখ খোলার সুযোগ হয়েছে, সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, মাইক্রোফোন দিয়ে দাঁড়িয়ে আছে, কথা বলছি, কাজে মনের কথাটা বললাম আর কি। যেটা মনে ছিল, বলা হচ্ছিল না, সেটা বললাম। এটা আমার ধারণা এটা সবারই মনের কথা, সেটাকে প্রকাশ করা। তারাও চায় যে তারা বলুক, আমি বললে তাদেরও মনে সাহস আসে যে উনি বলছেন, যেমন আমরাও বলতে পারবো। প্রফেসর ইউনূস, আপনি যখন বলছেনই তখন আমি এই কথাটা কি একটু ইলাবোরেশন আপনার কাছ থেকে আশা করতে পারি? যে আপনি যখন বলছেন যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান আপনি জানাচ্ছেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এখন বহু পক্ষ, বহু কণ্ঠ, এটা আসলে এক কণ্ঠে কেউ বলতে পারছে না বা সাহস পাচ্ছে না বা বলছে না, এরকম আপনার মনে হচ্ছে কিনা?
আমার মনে হচ্ছে তাই, কারণ বলতে পারছে না তো, মুখ খুলে সব গণতন্ত্রের কথা বলতে পারছে না, যে সেটা বলা, এক বাক্যে বলা, পরিষ্কার কণ্ঠে বলা, এটা আমাদের সবার দায়িত্ব, তো জাতীয় দায়িত্ব এটা, যে না হলে গণতন্ত্র বলে কিছু থাকবে না আমাদের জন্য। আদৌ গণতন্ত্র বলে কিছু থাকবে না। একটা প্রশ্ন করি যে আরো স্পেসিফিক ভাবে বললে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্টতই আপনাকে অপছন্দ করেন, অনেক কিছুর জন্য আপনাকে দায়ী করেন, পদ্মা সেতু এবং এই সেই। এর কারণ কি বলে আপনি মনে করেন? আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন, নাকি সত্যি তার কাছে এমন কোনো তথ্য রয়েছে যে আপনার বিশাল কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে বলে তিনি আপনাকে অপছন্দ করছেন, না কি কারণে, আপনার কি মনে হয়? আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু, সন্ত্রাসী, কিংবা আমি অপরাধী, আমি সেরা চোর, এই জাতীয় জিনিস মনে করেন। কাজে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মুখে। উনি বলেন যে আমি সুদখোর, আমি ঘুষখোর, আমি সব এমন সব কটু শব্দ ব্যবহার করেন, যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ। কিন্তু এইটা তো এরকম ছিল না। আমরা দেখেছি যে 96 থেকে 2001 সাল পর্যন্ত নানাভাবে এই সরকারি বা আওয়ামী লীগ সরকারি আপনার সাথে, বা আপনি আওয়ামী লীগ সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি। আপনি এইটা এইটার জায়গাটাকে একটু, ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো? যেই হোক, এটা আমার তরফ থেকে হয়নি। আমি তাকে যথাযথ শ্রদ্ধা করে নিয়ে গেছিলাম আমাদের মাইক্রো ক্রেডিট সামিটে ওয়াশিংটন ডিসিতে। আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি, সবাই সম্মান করেছে। কারণ এই মাইক্রো ক্রেডিটটা তখন পৃথিবীর সামনে আসছে, বড় আকারে আসছে, এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে। ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই উপস্থিত ছিলেন, তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম এই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন। উনিও রাজি হয়েছেন, উনিও গেছেন, করেছেন। কাজে এটা স্বাভাবিকভাবে এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল।